পাশ থেকে দাঁড়ায় এই হাতের কবজিটারে তোরা ভাইয়া দিছস, তারপরে মানুষটারে তোরা বলছিস এই হাত উঁচু কর। মানুষটা এতটা বোকা যে মানুষটা হাত উঁচু করতেছে তোদের কথা মতো। একসময় তিনি প্রেমে পড়ে ব্যর্থ হয়ে হারিয়ে ফেলে ভারসাম্য, তবে জানা গিয়েছে মাঝে মাঝে তার ভারসাম্য ফিরে আসে। আমি তফাজ্জলের হত্যাকাণ্ডের অবশ্যই মেনে করছি, কারণ আমি বলতে চাই আমি আজকে আসছি পুনে ইউনিভার্সিটিতে, আমি ঢাকা ইউনিভার্সিটি বলতে পারছি না, আমার নিজের কাছে লজ্জা লাগছে। আজকে তোফাজ্জলের হত্যাকারী জালাল মিয়ার পরিবার সম্পর্কে একটা প্রতিবেদন দেখলাম। তো জালাল মিয়ার পরিবার সম্পর্কে যে প্রতিবেদনটা টিভি করছে ভাই, সেখানে বলা হয়েছে কি জালাল মিয়ার বাড়ি তো টাঙ্গাইল, তাদের নিজেদের কোনো জায়গা নাই, নিজেদের কোনো জায়গা জমি নাই, এমনকি বাড়ির বিটাটাও নাই, অন্যের জমিতে ঘর বাঁধিয়ে তারা বসবাস করে। আসসালামু আলাইকুম দর্শক, এইমাত্র পাওয়া গরম খবর, গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক শ্রোতা, চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে আসি। তোফাজ্জলের মতন একটা পাগল মানুষকে চেনার মতন ক্ষমতা তোদের মতন শিক্ষিতদের হয় না। তোদের মতন শিক্ষিতদের মুখে কুত্তার বাচ্চারা, তোরা এত বড় জানোয়ার যে একটা মানুষকে তোরা সাপের মতন করে পেটাচ্ছিস, তাকে উঠে দাঁড়াইতে বলতেছিস, সে ঠিকই উঠে দাঁড়াচ্ছে। তার হাতটা রে তোরা ফ্লোরের পরে রাইখা মাঝখান থেকে লাঠি দিয়ে দুইজন দুই পাশ থেকে দাঁড়ায় এই হাতের কবজিটারে তোরা ভাইয়া দিছস, তারপরে মানুষটারে তোরা বলছিস এই হাত উঁচু কর। মানুষটা এতটা বোকা যে মানুষটা হাত উঁচু করতেছে তোদের কথা মতো। এই রে কুত্তার বাচ্চারা, কি করলি তোরা? এরকম একটা মানুষটা তোরা মেরে ফেলাইলি, যে মানুষটা কিনা পৃথিবীর কিছু ঠিক মতন বুঝতোই না। কেমনে পারলি? মানুষটা তো আল্লাহর রহমতে জান্নাতে চলেই যাবে। তোরা কোন জান্নাতে যাবি রে? কোন জান্নাতে যাবি তোরা? এখানে এসেছি এক প্লেট ভাতের জন্য জীবন দিতে হয়, সেই কথা বলার জন্য আসছি। কারণ এতে বলার স্বাধীনতা আগেও ছিল, এখনো আছে বলে মনে করি, কিন্তু এখন নাই, তারপরে বলতে আসছি আজকে আমি। আপনি মনে করছেন বাক স্বাধীনতা হরণ করা হয়েছে? 100% হয়েছে, কারণ এখন কেউ কথা বলতে পারছে না। কথা বলা মানেই যে তাকে পিটিয়ে হত্যা করা, কথা বলা মানে তাকে মানে একটু পানি খাওয়ার সুযোগ দিচ্ছে না। কথা বলা না বললেও তারা এই অবস্থা করছে, আর কথা বলা তো তার দূরের কথা। আপনি বলতে চাচ্ছেন তোফাজ্জলকে কি লিঙ্ক করছেন? তোফাজ্জলের হত্যাকাণ্ডটাকে লিঙ্ক করছেন আপনি? আমি তফাজ্জলের হত্যাকাণ্ডের অবশ্যই মেনে করছি, কারণ আমি বলতে চাই আমি আজকে আসছি পুনে ইউনিভার্সিটিতে, আমি ঢাকা ইউনিভার্সিটি বলতে পারছি না, আমার নিজের কাছে লজ্জা লাগছে। কারণ এক প্লেট ভাতের জন্য যাকে প্রাণ দিতে হয়েছে সেটা কোনো দিনই বলতে, শিক্ষা এমন একটা জিনিস, এমন একটা জায়গা যেখানে আমরা মানে মানুষ তৈরি করার কারিগর, যেটাকে বলা হয় টিচারদেরকে আমরা বলি, সেই জায়গাতে মানে এক প্লেট ভাতের জন্য একটা প্রাণ দিতে হয়েছে, সেটা কখনো ইউনিভার্সিটি বলা যায় না। সেটা আমি বলছি আমার নিজের মানে কথা, সেটা হলো পুনে ইউনিভার্সিটিতে আমি আসছি, এটাই আমার। আপনার পরিচয় বলেননি এখন? আমার পরিচয় অনেক ক্ষুদ্র, আমি অনেক বড় কিছু না। আমার পরিচয় আমি মিষ্টি সুভাষ, আমার পরিচয় আমি একজন মডেল, আমার পরিচয় আমি বঙ্গবন্ধুর সৈনিক। এটা বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, এটা বলতে আমার ভালো লাগে। আমি লালন করি, যিনি বাংলাদেশটাকে বিশ্বের দরবারে অনেক সুন্দরভাবে তুলে ধরেছিল। আর 20 বছর আগেও বাংলাদেশটাকে মানুষ এত সুন্দর করে চিনত না, যেটা আজকে এই 15 বছর উনি এই দেশটাকে যেভাবে এগিয়ে নিয়ে গেছে, মেট্রো রেল কোনোদিন কেউ মানে কল্পনাও করে নাই। কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে স্বপ্নের মতো কিভাবে যেন মেট্রো রেল হয়ে গেল। পদ্মা সেতু ভেবেছে, কোনোদিন কেউ কল্পনা করেনি হয়ে যাবে, কিন্তু পদ্মা সেতু হয়ে গেছে। আর মানে আরো এরকম অনেক কিছু হয়েছে যেটা বললে। সুরসন্দেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে হত্যা করছে কয়েকদিন আগে, সবারই তো মোটামুটি কম বেশি মনে আছে। তো তোফাজ্জলকে হত্যাকারী সেখানে একজন ছিল জালাল মিয়া। জালাল মিয়াকে আপনারা হয়তো অনেকেই চিনেন ইতিমধ্যে, সাবেক ছাত্রলীগ নেতা। তো এর বাড়ি হচ্ছে আপনার টাঙ্গাইলে। তো বিশ্বাস করেন তোফাজ্জলকে হত্যার পরে বাংলাদেশের মানুষ, পুরো বিশ্বের মানুষ যেভাবে কষ্ট পাইছে, যেভাবে কান্না করছে, যেভাবে চোখের পানি জড়াইছে, ভাই বিশ্বাস করেন আজকে তোফাজ্জলের হত্যাকারী জালাল মিয়ার পরিবার সম্পর্কে একটা প্রতিবেদন দেখলাম, আর টিভিতে একটা প্রতিবেদন দেখলাম।
এই প্রতিবেদন দেখে বিশ্বাস করেন আমার চোখের পানি চলে এসছে ভাই, এত খারাপ লাগলো জালাল মিয়ার পরিবার। তো জালাল মিয়ার পরিবার সম্পর্কে যে প্রতিবেদনটা টিভি করছে ভাই, সেখানে বলা হয়েছে কি জালাল মিয়ার বাড়িতে তো টাঙ্গায়, তাদের নিজেদের কোনো জায়গা নাই, নিজেদের কোনো জায়গা জমিন নাই, এমনকি বাড়ির বিটাটাও নাই, অন্যের জমিতে ঘর বাঁধিয়ে তারা বসবাস করে। তো একটা বোন আছে, বোনের বিয়ে দিয়ে দিছে শুনলাম, আর মা বাবা দুজনেই যমুনা সেতু বাজার নামে একটা বাজার আছে, ওই বাজারে আটার চাটনি বিক্রি করে। স্বামী স্ত্রী মানে ওর মা বাবা দুজনেই আটার চাটনি বিক্রি করে। চিন্তা করা যায়, এই ছেলের পড়ালেখার খরচ জোগানোর জন্য আটার চাটনি বিক্রি করে ছেলের পড়ালেখার খরচ দিত। অবশ্যই এই টাকা দিয়ে হইতো না, মানে যারা ওর পড়ালেখার খরচ, এটা তো আর আটার চাটনি বিক্রি করে তো আর সম্ভব না। তো এই কারণে ও গ্রামের মানুষও ওকে অনেক সাহায্য করতো, ওদের পরিবারকে অনেক সাহায্য করতো, তার পড়ালেখার খরচ অনেকে দিত। তো ও আসলে ছোটবেলা থেকে নাকি অনেক মেধাবী ছিল। অবশ্যই তো মেধাবী হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, মেধাবী তো হবেই, তাই না? তো মেধাবী স্টুডেন্ট হওয়ার কারণে তার গ্রামের মানুষও অনেক রকম সাহায্য সহযোগিতা করতো তাদের পরিবারকে। তো তার মা বাবার এখন ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে একটু চিন্তা করুন তো, তার মা বাবার কত কষ্ট, কত স্বপ্ন ছিল। এত কষ্ট করেও নিশ্চয় কোনো বড় স্বপ্ন ছিল তাদের, যে এই কষ্টটা একদিন দূর হয়ে যাবে, আটার চাটনি বিক্রি করা লাগবে না, আর ছেলে একদিন লাইন হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে একদিন বড় হয়ে একটা চাকরি করবে, ওদের কোনো কষ্ট থাকবে না, এরকম একটা স্বপ্ন অবশ্যই ছিল। কিন্তু বাবা এখন বলতেছে ছেলে যদি সত্যি দোষী হয়, তাহলে ছেলের বিচার, মানে ওর বাবাই বিচার চাইতেছে এখন। যদি দোষী, স্বাভাবিক, এটা কোনো ছেলের বিয়ে মানে দোষ করলে তো এটা সবার মা বাবারই বিচার চাওয়া উচিত, তাই না? তো ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে, আমাদের ভিতরে অনেকেই আছে আপনার বিভিন্ন জায়গায় পড়াশোনা করতে যান, বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করতে যান, তো বিভিন্ন পোলাপানের সাথে দেখা সাক্ষাৎ হয়, মিলামেশা হয়, বন্ধু বান্ধব হয়। তো এইখানে যদি খারাপের সাথে যদি আপনি মিশে যান একবার, তাহলে কিন্তু আপনার জীবনটা হয়তো বরবাদ হয়ে যেতে পারে। আর আপনার জীবন বরবাদ হওয়া শুধু আপনার জীবন না, আপনার পরিবারের যে একটা স্বপ্ন থাকবে, আপনাকে নিয়ে যে একটা স্বপ্ন থাকবে, সেটা কি অবস্থা হবে? এখন দেখেন জালাল মিয়ার পরিবারের দিকে তাকান, মানে যদি সত্যি দোষী হয়, ওর তো শাস্তি হবে, তাহলে ওর জীবনটাই তো বরবাদ হয়ে গেল, তাই না? তার মা বাবার যে এত কষ্ট, এই যে চাটনি বিক্রি করে, আটার চাটনি বিক্রি করে, এত কষ্ট করে যে পড়াশোনা করাচ্ছে ভাই, কি হবে এখন তাদের? একবার সেইখানে আপনার পরিবারকে আপনি দাঁড় করান, ওই জালাল মিয়ার জায়গায় আপনাকে দাঁড় করাইয়া আপনার পরিবারের কথা চিন্তা করেন। যদি এরকম আপনার সাথে হয়, কি অবস্থা হইব? তো আপনারা যারা বিভিন্ন জায়গায় পড়াশোনা করেন, মেসে থাকেন বা হলে থাকেন, একটু সাবধানে থাকবেন, ভালোর সাথে চলবেন, খারাপ পোলাপানের সাথে না মিশার চেষ্টা করবেন। হ্যাঁ, অনেক সময় হয় কি পরিস্থিতির শিকার হয়, যেমন আপনার বিভিন্ন হলে থাকার জন্য রাজনীতি করা লাগে। রাজনীতি করেন, আপনি রাজনীতির মতোই করেন, আপনি মারামারি করার তো দরকার নাই। আপনি যদি পরিস্থিতির শিকার যদি আপনি রাজনীতি করাই লাগে করেন, তাহলে তো আপনার মারামারি করার তো প্রয়োজন নাই ভাই। আর থেকে যখন গেস্ট রুমে নিয়ে যাওয়া হয়, তখন একদল ছাত্ররা বলছিল যে একে ছেড়ে দেন ভাই, এ তো পাগল, এত মাথায় সমস্যা আছে। একদল ছাত্ররা আবার বলতেছিল যার মোবাইলের আগে বিগত দিনে চুরি হয়ে যায়, তারা বলতেছিল যে না, ও যদি কোনোভাবে একবার স্বীকার করে যে এই মোবাইল ওদের কোনো গ্রুপের বা ও চুরি করছে, তাইলে বিগত দিনে ফজলুল হক হলে যতগুলো মোবাইল চুরি নিয়েছে, প্রত্যেকটা চুরির আমরা বিচার ওর কাছ থেকে আদায় করব। এগুলো বলার পরও যখন তোফাজ্জল ভাই মানে উল্টোপাল্টা তথ্য দিচ্ছিল, আসলে তার মাথায় তো বাস্তবিক একটি সমস্যা ছিল। একটা মানুষের জীবনের উপর থেকে অনাকাঙ্ক্ষিত এত ঘটনা ঘটে যাওয়ার পরও কোনো মানুষের সুস্থ স্বাভাবিক থাকার কথা না। তো তারপরে সেখান থেকে তাকে 3-4 দফায় পেটানো হয়। এক পর্যায়ে প্রক্টোরিয়াল বডি যখন তাকে শাহবাগ থানায় দিয়ে দেয়, তো সেখানে উপস্থিত আরো ছাত্ররা আমাকে বলে যে ভাই, যখন শাহবাগ থানায় দিয়ে দেয় তখনও সে মানে স্বাভাবিক ছিল না, অস্বাভাবিক ছিল, তাকে বিভিন্ন ভাবে পেটানো হয়। কিন্তু শাহবাগের রিপোর্ট আসলে প্রক্টোরিয়াল বডির কাছে জমা দেওয়া হয়েছে। শাহবাগ থানায় রাত্রে তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা প্রাথমিকভাবে যে সকল তথ্য দিয়েছে, শাহবাগ থানা পুলিশ সে সকল তথ্য খতিয়ে দেখছেন এবং 6 জনকে আজকে কোর্টে তোলা হয়েছে। পুলিশ সম্ভবত রিমান্ড চাইবে। তো রাষ্ট্রের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে এবং অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টার কাছে আমাদের একটাই দাবি, তোফাজ্জল ভাইয়ের বিচার চাওয়ার মতো কেউ নাই। আমরা এখানে যারা দাঁড়িয়েছি অনেকেই বরগুনার সাধারণ মানুষ। আমরা তোফাজ্জল তার বিচার চাই। তোফাজ্জল ভাইকে কেন মারা হলো? ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের অক্সফোর্ড খ্যাত বিশ্ববিদ্যালয় বলা হয়। এটাকে সন্ত্রাসী তৈরির কারিগর। আমার দেশের ছাত্র জনতার এত বড় অভ্যুত্থান ঘটে গেল, তারপরেও ফজলুল হক হলের সাবেক
কি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক জালাল। জালাল কেমনে হলে প্রবেশ করে, জালাল কিভাবে হলে থাকে, জালালের নেতৃত্বে ফজলুল হক খালেদ ক্যান্টিনে নিয়ে তাকে খাওয়ানো হলো। এই কি দেশের স্বাধীনতা? আমরা কি এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মিমস দেখা যায়, আমরা কি এটাই চেয়েছিলাম? হ্যাঁ, এখানে জোরে বলতে ইচ্ছে করে, আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম? আমরা তোফাজ্জল হত্যার বিচার চাই। আমার বড় ভাইয়ের বন্ধু ছিল, তার বিচার চাওয়ার মতো কেউ নাই। আমি আবারও বলছি, আপনারা খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। এখান থেকে তার ঢাকা মেডিকেল কলেজ থেকে তার লাশ যে গ্রহণ করেছে এবং এলাকায় যারা দাফন কার্য আজকে সম্পূর্ণ করেছে সবাই তার নিকট আত্মীয়রা, তার আপন বলতে কেউ ছিল না। আমরা তোফাজ্জল হত্যার বিচার চাই এবং গণমাধ্যম কর্মী যারা আছেন, আপনারা হচ্ছে সমাজের দর্পণ, আপনারা অবশ্যই সত্যটা তুলে ধরবেন এবং এর পিছনে কি কারণ থাকতে পারে। অনেকে অনেক ধরনের গুঞ্জন রটাচ্ছে, কেউ বলছে 35,000 টাকা দাবি করেছিল, কেউ বলছে 2 লক্ষ টাকা দাবি করেছিল। আসলে সত্যটা কি এটা আপনারা প্রচার করে তোফাজ্জল হত্যার সঠিক বিচার হওয়ার আপনারা হচ্ছে সহায়তা করবেন। ধন্যবাদ সকলকে। হারুন যিনি ছিলেন তিনি একটি ভাতের হোটেল খুলে বসেছিলেন। আমরা শঙ্কিত হই, আন্দোলনের পরে একটি কুচক্রী মহল তারাকে হারুনের উত্তরাধিকার প্রতিষ্ঠা করতে চায়, তারা কি লুটপাটকারী ওই বেনজিরের উত্তরাধিকার প্রতিষ্ঠা করতে চায়। আমরা বলবো আমাদের সবার দায়িত্ব হচ্ছে আবু সাঈদের উত্তরাধিকার নিশ্চিত করা, আমাদের দায়িত্ব। এবং আমরা দেখতে চাই আপনারা ওয়াসিমের উত্তরাধিকার প্রতিষ্ঠা করবেন, আবু সাঈদ মুগ্ধের উত্তরাধিকার প্রতিষ্ঠা করবেন। আমরা এই বেনজির, এই হারুনদের মতো কোন কাল্পে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তৈরি হবে না, সেটি আমরা আশা করব। অতি দ্রুত সবাইকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বাংলাদেশকে দেখিয়ে দেন আমরা করুন, যাতে করে সারা দেশে খুনিদের হৃদয়ে কম্পন ধরে যায়। আর কোনদিন এই বাংলাদেশে আর কোনদিন যাতে কোন স্বৈরাচার, কোন ফ্যাসিস্ট, কোন খুনি কোন বিশ্ববিদ্যালয়ে জন্ম নিতে না পারে। বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাগারে পরিণত করুন, বিশ্ববিদ্যালয় থেকে উন্নত নাগরিক তৈরি করুন, রাজনীতিবিদ তৈরি করুন, সাংবাদিক তৈরি করুন, প্রশাসন তৈরি করুন। বাংলাদেশে এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রয়েছে। সরকার সেনাবাহিনীকে, দেশপ্রেমিক সেনাবাহিনীকে দায়িত্ব দিয়েছেন। আমরা আশাবাদী, আমরা চাইব অতি দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে এবং যে এজেন্ডাকে বাস্তবায়নের জন্য 5ই আগস্ট হাসিনাকে বিদায় জনতা, সেটি অবিলম্বে বাস্তবায়িত হবে। আল্লাহ আজকের এই যে দোকানটায় বলছি, এই দোকানদার অত্যন্ত ভালো মানুষ ছিল, আপনার দিনের কাজ কর। এ জায়গায় সে জায়গায় আত্মীয় স্বজনে বিভিন্ন ভাবে ওরে রাখার চেষ্টা করছে, চিকিৎসা চালাইতে চেয়েছে, কিন্তু কোথাও মাথায় সমস্যা। মারবি যেহেতু খাওয়াই লিখে, ওই তোফাজ্জল নামের বড় ভাইটাও আমার করে প্রশ্ন করতেছে। শেষবারের মতো তোফাজ্জলকে খাইয়ে চোর এমনকি ডাকাত ভেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে গণপিটুনি দিয়ে কিভাবে হত্যা করে, যেটা দেখলে আপনি অঝরে কাঁদতে থাকবেন। তো কিভাবে তোফাজ্জলকে হত্যা করা হয়েছে সবকিছু এই ভিডিওতে জানতে পারবেন। তাছাড়া 26 তারিখে ওমর সহ বাংলাদেশের 90% লোকই কিভাবে রাতারাতি কোটিপতি হবে, এমনকি 26 তারিখ নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে। তাই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, সর্বপ্রথমে এই কথা বলা যাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তোফাজ্জলকে কিভাবে গণহত্যা করলো। বন্ধুরা, তোফাজ্জলের জন্মগ্রহণ করেন বরিশালে। এক ভাই এমনকি মা বাবা নিয়ে তার পরিবার। তার বড় ভাই ছিলেন একজন পুলিশ অফিসার। তো হঠাৎ করেই তোফাজ্জলের মা বাবা মারা যায়, এমনকি তার যে বড় ভাই ছিল সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়, যার ফলে বড়ই একা হয়ে পড়ে তোফাজ্জল। তাছাড়াও এই তোফাজ্জল ছিলেন একসময় ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি। তাছাড়া এই তোফাজ্জল ছিলেন পড়ায় অত্যন্ত মেধাবী। আমার আব্বা আম্মা নাই, আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর, যে রাষ্ট্রের জন্য কাজ করেছে, তারপর আজকে চাকরি নেই, হতাশা।
I can speak English 20 hours. I believe that Allah is Almighty. So every decision, মাননীয় প্রাইম মিনিস্টার শেখ হাসিনা একসময় তিনি প্রেমে পড়ে ব্যর্থ হয়ে হারিয়ে ফেলে ভারসাম্য। তবে জানা গিয়েছে মাঝে মাঝে তার ভারসাম্য ফিরে আসে, সবকিছু আগের মতোই হয়। কিন্তু কিছুদিন পর আগের মতোই আচরণ করতে থাকে তোফাজ্জল। এইরকম একটি ভালো মানুষকে কিভাবে নির্মমভাবে হত্যা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণহত্যা করে, সেটা আসলে শুনলেই গা শিউরে ওঠে। তোফাজ্জলকে এইভাবে নির্মমভাবে পিটিয়ে হত্যা করাটা যেন তার চাচা চাচি ভাবি কেউ মেনে নিতে পারছে না। আমি তোফাজ্জলের ভাবি, আমার শ্বশুর শাশুড়ি, আমার শ্বশুরে মারা গেছে 2011 সালে, আমার বিয়ের পরই 1.5 মাস পর। আমার হাজব্যান্ড নাসির পুলিশ, উনি 2023 সালের 7 এপ্রিল মারা গেছে লিভার ক্যান্সারে। চিকিৎসা চালাইতে চাইছে কিন্তু ও কোথাও মাথায় সমস্যা, মানসিক ভারসাম্য। বিচার চাই সত্য। বড় হাতের লোক তো, হাত ছিল তার বড়, রাজনীতি করতো তো, হাত ছিল বড় হাতের লোক তো, টাকা চাইতে মানুষের কাছে, এটুকুই তার। মূলত তোফাজ্জল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে শিক্ষার্থীদের হলে গিয়ে খাবারের জন্য টাকা চাইছিল। পরে শিক্ষার্থীরা তাকে খাইয়ে শেষ পর্যন্ত গণধোলাই দিয়ে তাকে হত্যা করে ফেলে। জানা গিয়েছে মৃত্যুর আগে নাকি তার মামার কাছে কল করেছিল শিক্ষার্থীরা, এমনকি দাবি করেছিল 35,000 টাকার জন্য। 35,000 টাকা দিলেই নাকি তোফাজ্জলকে ছেড়ে দিত, কিন্তু টাকা না দেওয়াতেই নাকি শিক্ষার্থীরা তাকে মেরে ফেলে। 35,000 টাকা দিয়ে ছাড়াই নেন, নাহলে আমরা ওরা ছাড়বো না, ওরা আরো মারছে, তারপর আবার ভাত খাওয়া হয়েছে, এরপর আবার মারছে। ভাইরে ভাই, শিক্ষার্থীরা একের পর এক কি প্রমাণ করতে যাচ্ছে? দেশটা কি আসলেই তারা স্বাধীন করেছে নাকি অন্য কিছু? যেই লোকটা কিনা দোকানে দোকানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে টাকা চাইতো খাবারের জন্য, সেই পাগল লোকটাকেই এইভাবে মেরেছে, সেইটা আসলে খুবই লজ্জাজনক শিক্ষার পুঁথি। তো যাই হোক বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আবার অন্যদিকে ওমর অন ফায়ার কি প্রতিবাদ জানিয়েছে সেই ভিডিওটি দেখুন। সোশ্যাল মিডিয়াতে ঘুরতেছে তোফাজ্জল নামের একটা ব্যক্তি, যিনি চুরি করছে এই সন্দেহ করে বিশ্ববিদ্যালয়ের মেধাবী স্টুডেন্টরা তারা পিটিয়ে হত্যা করছে। আবার এটাও জানা গেছে সে নাকি কোনো স্বাভাবিক মানুষ না, সে একটা পাগল। আমি বাদ দিলাম সে একটা পাগল, আমি মাইনে নিলাম সে একজন স্বাভাবিক মানুষ, আমি মাইনে নিলাম সে চুরি করছে, কিন্তু আপনারা তো মেধাবী। কোন মেধাই বলে এইভাবে একটা মানুষকে পিটিয়ে হত্যা করতে? আবার একটা ভিডিওতে দেখা গেছে হত্যার আগে তারা খাওয়ানো হয়েছে, খাওয়ানোর সময় তারা এটা জিজ্ঞাসা করা হয়েছে খাবারটা কেমন, সে বলছে ভালো। তারা যখন খাওয়ানো হইতেছিল সে কি জানতো খাবার শেষে তারা এইভাবে পিটিয়ে হত্যা করাইবো? আর আমার কথা হলো মারবি যেহেতু খাওয়াই লিখে, ওই তোফাজ্জল নামের বড় ভাইটাও আমার করে প্রশ্ন করতেছে যে তোরা যেহেতু আমার মাইরে লেবি তাহলে খাওয়াই লিখে। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।